আজমেরী শেখের মুখের উপরে এক নাগাড়ে অনেকগুলো কথা ছুড়ে মেরে গটগটিয়ে বেরিয়ে যায় কৃতিক। যাওয়ার আগে পিছু ডেকে নির্লিপ্ত কণ্ঠে আজমেরী বলেন, যেদিন সন্তানের বাবা হবে সেদিন ঠিক বুঝবে আমি কেন এত সব করেছি। কৃতিক না ঘুরেই দাঁড়িয়ে বলল, আমার আর আপনার মেয়ের ডিএনএ আর যাই হোক দুশ্চরিত্র অধিকারী হবে না। অ্যাজ এ প্যারেন্ট দ্যাটস এনাফ ফর মি। পরক্ষণেই কি ভেবে যেন ঘুরে দাঁড়িয়ে কৃতিক বলে, আর হ্যাঁ, অনুপ্রত্যয়ের বিয়ের আগ পর্যন্ত আপনার ভাইয়ের পরিবার কে যদি যাতে কৃতিকুঞ্জ ত্যাগ না করে। পুরো বিয়ের ওকেশনে তার আমার স্পেশাল গেস্ট। কৃতিক যখন কথাগুলো বলছিল তখন ওর ঠোঁট ভেঙে বেরিয়ে আসছিল সামান্য রহস্যময়ী ক্রূর হাসি। কৃতিক স্থান ত্যাগ করে চলে যেতেই তীরের ছিলার মতো এক ভুরু উঁচিয়ে আজমেরী শেখ কটমটিয়ে বললেন, কিয়ারা রোজারিও যে কি খেয়ে এমন তাদের ছেলে জন্ম দিয়েছিল কে জানে। এ নিশ্চয় ব্রিটিশদের বংশভূত। কৃতিকের উপর রাগ ঝাড়তে গিয়ে একটা কথা মিস করে গিয়েছে আজমেরী শেখ। মাত্র সেটা মস্তিষ্কে বিট করতেই তিনি অস্ফুটে বললেন, অনু আর প্রত্যয়ের বিয়ে মানে কি বলল? এই তাদের ছেলে? আমার মেয়েগুলো কি ওর খেলার পুতুল নাকি? না না, এক্ষুনি ওর এইসব কৌশলী পরিকল্পনা বন্ধ করতে হবে। আজমেরী শেখ রেগেমেগে ডিভান ছাড়লেন। তারপর দ্রুত পায়ে হাঁটা ধরলেন কৃতিককে অনুসরণ করে। করিডোরের এ মাথা থেকে ও মাথা কোথাও কৃতিক নেই। অগত্যায় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। আজমেরী শেখ যেখানে দাঁড়িয়েছিলেন তার পাশে সিঁড়ি ঘরের ওঠার রাস্তা। ঠিক সেখান থেকেই কিছু অযাচিত আওয়াজ কর্ণকুহরে পৌঁছালে তড়িৎ গতিতে চোখ ঘোরালেন তিনি। মরচে যাওয়া আবসা আলোতে দেখলেন অন্ধকার সিঁড়িতে বসে বসে ফোঁপাচ্ছে অনু। পাশেই বসে আছে প্রত্যয়। অনু কাঁদছে দেখে বারংবার ওর মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে প্রত্যয়। অনুর মাথায় হাত বুলাতে বুলাতে আদুরে আওয়াজ ভেসে এলো প্রত্যয়ের দিক থেকে, এত কাঁদে কেউ? মাথা ব্যথা করবে তো জান। আর বকবো না, সরি তো। এই যে দেখো কানে ধরছি, ঘাট হয়েছে আমার। আমার অনু, আমার ময়না পাখি, আর কেঁদো না। পরক্ষণে আবারও নিজের বলিষ্ঠ হাতের পিঠ দিয়ে অনুর দু কপল মুছে দিল প্রত্যয়। আজমেরী শেখ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অনু আর প্রত্যয়ের দৃষ্টিগোচর হবার আগেই দ্রুত চলে এলেন সেখান থেকে। তখন মাঝরাত, বাইরে পূর্ণিমা। রাতের আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোতে ভেসে যাচ্ছে কৃতিক কুঞ্জের সুবিশাল মহল। রূপার বার্তায় মাত্রই রুম থেকে বেরিয়েছে অরু। মা নাকি ওকে ডেকে পাঠিয়েছে। গত দুদিনে মামির উপদ্রব কমেছে খানিকটা। সে আপাতত রেজাকে নিয়ে হসপিটালে রাত্রি যাপন করছে। আর রূপা মামির মতো এত ভেজাল করে না, তাই রূপাকে খুব বেশি বিরক্তও লাগে না অরুর। ওই জন্যই তো রূপার কথা মতো সহসা রওনা হয়েছে মায়ের ঘরের দিকে। কিছুদূর গিয়ে করিডোরের মাঝপথে আটকে গেল অরুর পা। দেখল অন্য পাশ দিয়ে অনুও বের হয়ে এসেছে। অনুকে শুকনো মুখে এগিয়ে আসতে দেখে অরু তাড়াহুড়ো করে ওর কাছে গিয়ে শুধালো, কিছু কি হয়েছে আপা? মা আমাকে হঠাৎ ডেকে পাঠালো যে। অনু ঠোঁট উল্টে জবাব দেয়, জানি না রে, আমাকেও ডেকে পাঠিয়েছে। সত্যি করে বল অরু, কৃতিক ভাইয়ের সাথে কিছু করিসনি তো? অরু বিরক্ত কণ্ঠে বলল, আপা, উনি এসেছে থেকে আমার মুখের দিকে অবধি ভালো করে তাকাচ্ছে না, কথা বলা দূরে থাক। অনু বলল, ভাগ্যিস মামি নেই, থাকলে এটাকে তেল থেকে তাল বানিয়ে হাজারটা অপবাদ জুড়ে দিত। অরু অন্যমনস্ক হয়ে গেল। মনে মনে ভাবল, হতেও তো পারে মামির কথাই ঠিক। জায়ান কৃতিক এখন আর আমাকে ভালোবাসে না। এখন আর আমি আগের মতো গোলগাল নেই, শুকিয়ে গিয়েছি অনেক। তাই হয়তো আমার সৌন্দর্যে উনি আকর্ষিত হচ্ছেন না, ভালো লাগছে না আমাকে আর। ভাবনার মাঝপথে অনু আচমকা ধাক্কা দিল অরুকে। অরুর ভ্রম কেটে গেলে গলা খাদে নামিয়ে অনু বলে, এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে চল। আর হ্যাঁ, কিছু কড়া কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখ। মা তো একটু বলবেই, ওসব মনে রাখার দরকার নেই, কেমন? অরু অনুর কথায় মাথা নাড়িয়ে সায় জানিয়ে অনুর আঁচল ধরে পেছন পেছন এগিয়ে গেল। মা আসবো? আজমেরী শেখ হাতের বইটা রেখে ঘুরে তাকালেন। পাওয়ারি চশমায় স্পষ্ট দেখতে পেলেন ফুটন্ত কলির মতো তার দুই মেয়েকে। একজনের পরনে লাল টকটকে চুড়িদার,
আরেকজনের পরনে কালো। আমেরিকা থেকে আসার পরের দিনগুলোতে যেমন বিষণ্ণ মলিন মুখশ্রীতে ঢাকা পড়ে থাকতো স্নিগ্ধ চেহারাটা, এখন এই মুহূর্তে তার উপস্থিতি নেই বললেই চলে। যদিও অরুকে কাহিল দেখাচ্ছে, তবুও কোথাও একটা লাবণ্যের আভা ফুটে উঠেছে ছোট্ট মুখটায়। মেয়েদেরকে এক নজর পরখ করে আজমেরী শেখ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে গম্ভীর গলায় বললেন। হ্যাঁ, এসো। অনু ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি হয়েছে মা? শরীর খারাপ করছে তোমার? আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? মায়ের কথার রহস্য ছেদ করার ক্ষমতা নেই অনুর। অগত্যায় শুষ্ক ঢোক গিলল, জিভ দিয়ে অধর ভিজিয়ে বলল। ঠিকই তো আছি মা। আজমেরী শেখ আর কথা ঘোরালেন না, স্পষ্ট আওয়াজে বললেন। প্রত্যয়ের পরিবারের সাথে কথা বলা হয়েছে, ওরা কাল সন্ধ্যায় আসছে। দুই বোন সেজে গুজে রেডি থাকবে। আমি তো আর জায়ান কৃতিক না যে পরিবার সমাজ এসব বাহিরে গিয়ে যা ইচ্ছা করব। যা হবে দুই পরিবারের সম্মতি এবং সকল রিচুয়াল মেনেই হবে। আজমেরী শেখের কথায় অরুর মুখটা চুপসে গেলেও আনন্দে পুলকিত হয়ে ওঠে অনুর হৃদয়। সকল আশা ভরসা বিসর্জন দেওয়ার পরে এ যেন মেঘ না চাইতে জল। ও পারছে না খুশিতে চিৎকার দিয়ে লাফিয়ে উঠতে, কারণ সেটা ওর ধাঁচে নেই। তাই চুপচাপ মায়ের কথায় মাথা কাত করে সম্মতি জানালো অনু। এবার যেতে পারো। আজমেরী শেখ যাওয়ার অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে দু বোন বাইরের দিকে অগ্রসর হয়। ঠিক তখনই পুনরায় অরুকে ডেকে ওঠেন তিনি। মায়ের ডাকে অরু পিছু তাকালে একটা ভারী নিঃশ্বাস ছেড়ে আজমেরী বলেন। তোমার স্বামীকে বলবে সে যাতে যথাসময়ে মেহমানদের সামনে উপস্থিত থাকে। আমরা সামাজিক জীব তো, তাই এইসব আতিথেয়তা আমাদের পালন করতে হয়। খেয়াল রাখতে হয় অতিথিদের সর্বোচ্চ আপ্যায়নে। তাই কালকের দিনটা অন্তত যাতে একটু ভদ্রভাবে নিচে নামে। কেন যেন মায়ের তিক্ত কথাগুলো আজকে বেশ মনে ধরল অরুর। ইচ্ছে তো করছে উড়ন্ত পাখির ন্যায় উড়ে উড়ে ডানা ঝাপটাতে। এই প্রথম কৃতি কারোর সম্পর্কটা মুখ দিয়ে উচ্চারণ করলেন মা। তার মানে কি একটু একটু করে সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে মায়ের কাছে? এর চেয়ে খুশির আর কি বা হতে পারে? আজ অনেকগুলো দিন পরে হয়তো অরু একটু ঘুমাতে পারবে, যাকে বলে সত্যিকারের ঘুম। ওদিকে ঘুম নেই অনুর চোখে। কি বলল মা এটা? এত তাড়াতাড়ি কি মনে করে সবকিছু মেনে নিল মা? এটা কি আসলে সত্যি নাকি স্বপ্ন? ঘুম ভেঙে গেলে যদি সব মিথ্যে হয়ে যায়, তখন? অযাচিত ভয়ের সত্যতা যাচাই করার জন্য নিজের শরীরে নিজের চিমটি কাটল অনু। আউচ! ব্যথা পেয়ে তড়াক করে উঠে বসলো। মনে মনে বলল। সব ঠিক আছে, কোনো কিছু স্বপ্ন কিংবা ভ্রম নয়। কিন্তু রেজা ভাইয়ের মামি জানলে কি অশান্তিটাই না করবে কে জানে। মাকে না আবার কথা দিয়ে পিষ্ট করে ফেলে, তখন তো আমারই কষ্ট হবে। হে উপরওয়ালা, যা হওয়ার তা যাতে ভালোই ভালোই হয়, নয়তো মায়ের কষ্ট আমি দেখতে পারবো না, কিছুতেই না। নিশুতি নিস্তব্ধ শুনশান তমসাচ্ছন্ন রাত। অরু গভীর তলিয়ে আছে। দক্ষিণের জানালাটা হাট করে খোলা। সেথা থেকে বুড়িগঙ্গা পাড়ের শাঁসা বাতাস ধেয়ে আসছে। অদূরে লঞ্চের হুইসেল বাজছে। হয়তো শেষ রাতে ঘাটে ভিড়েছে, তাই ঘুমন্ত যাত্রীদের জানান দিতেই এই তীক্ষ্ণ আওয়াজ। লঞ্চের তীক্ষ্ণ আওয়াজে ঘুমের খুব একটা অসুবিধা না হলেও সিগারেট পোড়া উৎকণ্ঠ গন্ধে দম বন্ধ হয়ে আসছে ঘুমন্ত অরুর। মনে হচ্ছে কেউ নাকের কাছে এসে সিগারেট ধরিয়েছে, যে সেই সিগারেট না, বিদেশি ব্র্যান্ডেড কোনো সিগারেট, যার দরুন গন্ধটাও তীক্ষ্ণ। ঘুমের মাঝেও কেমন মস্তিষ্কে গিয়ে লাগছে। বাইরের হিমেল হাওয়াও সেই গন্ধ দূর করতে পারছে না। বেশ কিছুক্ষণ ঘুমের তালে হাঁসফাঁস করে শ্বাস নিতে না পেরে অবশেষে লাফিয়ে উঠে বসলো অরু। বাইরের চাঁদের আলোতে আলোকিত ঘর, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। পুরো রুমে কেউ নেই, অথচ সিগারেটের গন্ধটা এখনো বর্তমান। নিজের মনের ভয় আর সন্দেহ কাটাতে উঠে গিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালালো অরু। রুম জুড়ে ফকফকে আলোর রশ্মি ছড়িয়ে পড়তেই অরুর দৃষ্টিগোচর হলো নিয়ে যাওয়া ধোয়ার কুণ্ডলী। দেখে মনে হচ্ছে এখানে একটু আগেও কেউ ছিল, কিন্তু কে? এত রাতে নিজের ঘুম বিসর্জন দিয়ে কে আসতে পারে এই রুমে? ভাবনায় পড়ে গেল অরু। তবে ভাবনারা ঘনীভূত হওয়ার আগেই চোখের পাতা ভার হয়ে এলো ঘুমে। অরু আর দাঁড়িয়ে থাকতে পারল না, তৎক্ষণাৎ গিয়ে পা এলিয়ে দিল বিছানায়। ঘুমে তলিয়ে যেতে যেতে ভাবল,
যে থাকার থাকুক, জায়ান কৃতিক বাড়িতে আছে, কেউ আমার কিছু করতে পারবে না। আফটার অল হি ইজ মাই সুপার হিরো। আজ আর একাডেমিতে যাওয়া হলো না অরুর। সন্ধ্যায় মেহমান আসবে, তার উপর এখনো কৃতিকের বন্ধুরা আছে, তাই বাড়িতে অনেক কাজ। সকাল সকালই টেলিফোন করে নীলিমাকে জানিয়ে দিয়েছে অরু। বলেছে সন্ধ্যাবেলায় রাতে শাড়ি টাড়ি পরে নীলিমাও চলে আসে, তাহলে একসাথে সেলফি তোলা যাবে। নীলিমাও বেশ উৎসুক হয়ে সায় জানিয়েছে অরুর কথায়। অবশেষে অনু আপার বিয়ে হতে যাচ্ছে, ওদের খুশির যেন সীমা নেই। নীলিমার সাথে কথা শেষ করে অরু খাবার টেবিলে আসলে আজমেরি শেখ বলেন, তাকে বলা হয়েছিল। তাকে বলতে মা কৃতিককে বুঝিয়েছে। ব্যাপারটা মাথায় আসতে অরু দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে যেতে যেতে বলল, এক্ষুনি বলে আসছি মা, তাড়াহুড়ায় ভুলে গিয়েছিলাম। অরু যখন উকি ঝুঁকি দিয়ে কৃতিকের রুমে প্রবেশ করলো, তখন সেই 8 বছর আগের মতোই অনুভূতি হচ্ছে ওর। মনে হচ্ছে এই বুঝি উঠে এসে ঠাস করে থাপ্পড়ে লাগিয়ে দেবে কৃতিক, তারপর দাঁত খিচিয়ে বলবে, আমার রুমে কি চাই? অথবা হিতে বিপরীত হতে পারে। না উঠেই হাতের ইশারায় ডেকে বলতে পারে, এখানে বস, তোকে দেখবো। মনের মাঝে বাসা বাঁধা তখনকার যমরাজ যে এখন হৃদয়ের পৃথ্বীরাজ হয়ে যাবে কে জানতো। অতীতের কথা মনে করে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে রুমের মাঝে এগিয়ে যায় অরু। বেলা প্রায় 11টার কাছাকাছি, অথচ এখনো উদম শরীরে উপুড় হয়ে ঘুমাচ্ছে কৃতিক। কোমর অবধি টানা কম্ফোর্টার ছাড়িয়ে তার সেই পৃষ্ঠদেশ, পুরুষালী বাহু, ফর্সা পিঠের ইতি উতি, রাজত্ব গেড়ে বসা কুচকুচে কালো তিল, সবকিছুই দৃশ্যমান অরুর চোখে। সেদিকে তাকালেই যেন ঘোর লেগে আসে, জাগ্রত হয় অবাধ্য নারী সত্তা। তাই বেশিক্ষণ না তাকিয়ে তাড়াহুড়ো করে চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে রিনরিনে আওয়াজে ডাকলো অরু। শুনছেন? কথা ছিল, কাজের কথা। কৃতিকের কোনো হেলদোল নেই, অথচ অরু একইভাবে ডাকলো বেশ কয়েকবার। পরক্ষণেই মনে মনে বলল, আমি জানি সজাগ থাকলেও সাড়া দিবেন না আপনি। আমারই ভুল, হাঁক বাড়িয়ে ডাকতে এসেছি। অরু যখন বিরক্ত হয়ে গাল ফুলিয়ে চলে যাচ্ছিল, তখনই আওয়াজ ভেসে আসে কৃতিকের। সকালের হাস্কি টোনে কৃতিক বলে, চোখ ভর্তি ঘুম আর মাথা ভর্তি শুধুই তুই। অরু তরতরিয়ে এগিয়ে এসে শুধালো। কি বললেন? কৃতিক এবার ঘুরে শুলো, বালিশের পাশ থেকে মোবাইলটা কুড়িয়ে চেক করতে করতে বলল, নাথিং। কি বলতে এসেছিস সেটা বল। অরু চোখ মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে বলে, আজ প্রত্যয় ভাইয়াদের বাড়ি থেকে মেহমান আসবে, মা বলেছে আপনাকে উপস্থিত থাকতে। কৃতিক ফোন স্ক্রল করতে করতে বলল, রাতে ঘুমাতে পারিনি। পার্টি অফিসের পুনর্মিলনীয় ঘুমের জন্য ক্যান্সেল করেছে। সারাদিন ঘুমাবো, সন্ধ্যা ডেকে দিস, ঘুম হলে চলে আসবো। অরু কঠিন গলায় বলল, বাড়ির জামাইদের এসবে থাকতে হয়, আর আপনি বাড়ির ছোট জামাই। ও তাই? আমি বলছি কৃতিকগঞ্জের জামাই, আগে তো জানা ছিল না। হ্যাঁ তাই তো। কথায় কথায় কৃতিক খেয়াল করলো অরু সেই তখন থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে কথা বলছে। কাহিনী ধরতে না পেরে কৃতিক ভ্রুকুটি করে জিজ্ঞেস করলো, আমি তোর শ্বশুর না ভাসুর? এভাবে অন্যদিকে তাকিয়ে কথা বলছিস কেন? অরু চোখ মুখ খিচিয়ে বলল। দয়া করে কিছু পড়ুন। কৃতিক নির্বিকার ভঙ্গিতে বলল, এমন ভাব করছিস যেন এর আগে তুই আমাকে আন্ড্রেস দেখিস নে। আমি তো প্যান্ট। থাক। কানে হাত দিয়ে চেঁচিয়ে উঠল অরু। তৎক্ষণাৎ রুম ত্যাগ করতে করতে দাঁত কিড়মিড়িয়ে বলল, নির্লজ্জ বেহায়ালো, এই রুমে এসে আমার ঘাট হয়েছে। সন্ধে হতেই হ্যাজাক আর ল্যান্টার্নের আলোতে সেজে উঠেছে কৃতিক কুঞ্জ। চারিদিকে উৎসব মুখর পরিবেশ। মূলত কৃতিকের বন্ধুরাই মাতিয়ে রেখেছে সবকিছু। সাহেবের আজকে ফটোগ্রাফার, এদিকে সেদিকে যেখানে যা পাচ্ছে তারই ছবি তুলে নিচ্ছেও। এলিশা ব্যস্ত সময় পার করছে অনুকে সাজাতে। পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় ফুল পড়ার চেষ্টা চালাচ্ছে ক্যাথলিন। আজ বাঙালিদের মতো 3 পিস পরেছে সে। রুমের কোথাও অরুর দেখা নেই, মেয়েটা সাজেও নি। কৃতিক এখনো ওর সাথে ঠিকভাবে কথা বলে না, চোখে চোখ রেখে তাকায় না। ওই জন্যই সাজগোজ করার ইচ্ছেটাও মরে গিয়েছে। কিন্তু এলিশা তো মোটেও কথা শোনার পাত্রী নয়। ঠিকই কোথা থেকে যেন ধরে এনে অরুকেও সাজাতে বসেছে। মেহমান এসেছে এই তো কিছুক্ষণ, ঘরোয়া আয়োজন, ছোটখাটো আংটি বদল যাকে বলে, তাই মেহমানের সংখ্যাও কম।
প্রত্যয়ের খুব ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া তেমন কেউ আসেনি। অতিথিদের কিছু সময় পরে প্রত্যয় নিজেও এসেছে, পুরোপুরি ফর্মাল স্টাইলে। অফ হোয়াইট শার্ট, ব্ল্যাক কোটি আর ব্ল্যাক রিস্ট ওয়াচে তাকে মারাত্মক সুদর্শন লাগছে। প্রত্যয়ের কোলে তার বড় বোনের পিচ্ছি মেয়ে অন্তু। অন্তুকে কোলে নিয়েই ভেতরে প্রবেশ করে আজমেরি শেখকে সালাম জানালো প্রত্যয়। আজমেরি শেখ হাসি মুখে সালাম গ্রহণ করে প্রত্যয়কে বসতে বলল। মোকলেস চাচা সহ বাড়ির অন্য ভৃত্যরা অতিথি সমাদরে ব্যস্ত। অর্ণব আর এলিশা অতিথিদের সাথে টুকটাক কথা জমিয়েছে। সায়র সকলের ভিডিও ধারণ করছে। ঠিক সে সময় অনুকে নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামে অরু আর ক্যাথলিন। কটকটে গাঢ় মেরুন রঙের হাফ সিল্ক শাড়ি আর হাত ভর্তি রেশমি চুড়ি পরিহিত অনুকে চেনাই যাচ্ছে না এখন। দেখতে অপরূপ লাগছে। হুট করে মনে হচ্ছে সিনেমার মেইন ক্যারেক্টারের এন্ট্রি হয়েছে। সবার চোখ অনুর দিকে। অন্তুকে চকলেট দিতে দিতে প্রত্যয়ও দু একবার আড় চোখে দেখে নিল অনুকে। অরুও আজ শাড়ি পরেনি, সিকোয়েন্স থ্রি পিস পরেই অনুকে নিয়ে নেমেছে সে। নিচে এসে অনুকে বসানো হলো প্রত্যয়ের পাশেই। ভালোবাসার বিয়ে দেখা দেখির কিছু নেই, ডিরেক্ট আংটি বদল হলেই চলে। তবুও আশ মেটাতে সবাই একটু একটু করে দেখে নিল হবু বউকে। একজন মাত্র মানুষ যিনি অনুর পাশাপাশি উঠে এসে অরুকেও চিবুক তুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, তিনি হলেন প্রত্যয়ের বড় ফুপি। অরু বুঝল না ওকে এভাবে দেখার কি আছে, তবে সেরকম কিছু মনেও করল না। সবাই যখন অনু আর প্রত্যয়কে নিয়ে মেতে আছে তখন অরুর দিকে এগিয়ে আসেন আজমেরি শেখ। কিছুটা রাগান্বিত হয়ে গলা খাদে নামিয়ে সুধান। তোমার স্বামী কোথায়? অরু থতমত খেয়ে উপরের দিকে আঙুল উঁচিয়ে কিছু বলবে তার আগেই দেখা গেল সিঁড়ি দিয়ে নামছে কৃতিক। চোখে মুখে এখনো ঘুমের রেশ, এলোমেলো চুল, পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, পায়ে স্লিপার, হাতে আইপ্যাড। সেভাবেই অতিথিদের সামনে চলে এলো কৃতিক। আজমেরি শেখ কৃতিককে দেখে অরুকে চোখ রাঙিয়ে চলে গেলেন, আর অরু সেখানে দাঁড়িয়েই কপাল চাপড়াতে থাকলো। এ কি স্বামী কপালে জুটলো তার! রাইট বললে লেফটে যাবে, তো লেফট বললে রাইটে। ঘাড় তেড়ামিরও তো একটা সীমা থাকা দরকার। কৃতিক সবার মাঝে আসতেই প্রত্যয় দাঁড়িয়ে ওকে বসতে বলল। কৃতিকও গিয়ে একটা সিঙ্গেল সোফার উপর বসে পড়ল। ওকে দেখে প্রত্যয়ের 15 বছরের কাজিন ফট করে বলে উঠল, ভাইয়া, আপনি দেখতে পুরাই রণবীর কাপুরের মতো। এলোমেলো চেহারাতেও হট লাগছে। প্রত্যয়ের ফুপি তৎক্ষণাৎ মেয়েকে থামিয়ে দিয়ে বলল। চুপ করবে তুমি? ইউ হ্যাভ নো ম্যানার্স। কৃতিক ইতস্তত কণ্ঠে বলল, ইটস ওকে, ছোট মানুষ বুঝতে পারেনি। সায়র মিনমিনিয়ে বলল, নিজে একটা ছোট মেয়ের জন্য দিওয়ানা হয়ে ঘুরছে, আর এখানে আদিক্ষেতা দেখানো হচ্ছে। ঢং যত সব। সবার সব টক শোতে ইতি টেনে অবশেষে ছোট মোটো করে আজমেরি শেখ অনু আর প্রত্যয়ের আংটি বদলের ঘোষণা করেন, এবং সবার হই হুল্লোড়ে ওদের আংটি বদলটা হয়েও যায়। দুই পরিবারের সম্মতি সাপেক্ষে 1 সপ্তাহ পরে ঠিক করা হয় বিয়ের দিন তারিখ। এনগেজমেন্ট মানে একটা নতুন অধ্যায়ের সূচনা, দুজন দুজনকে নতুন করে চিনতে শুরু করা, অনেকটা কাজ থেকে আর অনেকটা আন্তরিকতা দিয়ে। তাই মেয়ে আর জামাইকে একটু প্রাইভেসি দিয়েছে সবাই। আলাদা কথা বলার জন্য ওদের ছাদে পাঠানো হয়েছে, আর নিচে আপাতত সবাই মিষ্টিমুখ করায় ব্যস্ত। প্রত্যয়ের ফুপি আজমেরি শেখের মুখে একটুখানি মিষ্টি পুরে দিয়ে হাসি মুখে বললেন, আপা, আমাদের তো আরও একটা আবদার বাকি রয়ে গেল। আজমেরি শেখ খানিকটা উৎসুক হয়ে শুধালেন, কি আবদার, বলুন না। আমাদের আরও একজন ছেলে আছে, প্রত্যয়ের চাচাতো ভাই। নাম ওর অমিত, নাম করা নোবেল লিস্ট। কিছুদিন আগে ছোটোখাটো একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেই আজ আসতে পারেনি। ও আসলে আপনার ছোট মেয়েকে খুব পছন্দ করে। হনুয়ার প্রত্যয়ের কথা বলা, কোয়ার আগে থেকেই অরুর কথা বলা বলি করেছি আমরা। ছেলেটা অবশ্যই কাউকে পছন্দ করেছে, তাই আবদার না করে থাকতে পারিনি। এখন আপনাদের মতামত। প্রত্যয়ের ফুপির কথা শেষ হতেই ঘর শুদ্ধ সবাই বিব্রত চাহনি নিক্ষেপ করলো কৃতিকের পানে, যে এতক্ষণ যাবৎ আইপ্যাড স্ক্রল করছিল, কিন্তু এই মুহূর্তে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনিতে চেয়ে আছে এক কোণে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা অরুর দিকে। অরুর নিজেও এহেন প্রস্তাবে হতবাক, কিন্তু আপাতত ওর ভয় করছে, ভীষণ ভয়। কৃতিক না আবার বড়সড় ঝামেলা বাঁধিয়ে বসে। চারদিক এমন থমথমে হয়ে আছে দেখে প্রত্যয়ের ফুপি
আগ বাড়িয়ে কিছু বলতে যাবেন তার আগেই মুখের কথা কেড়ে নিয়ে শান্ত স্বরে কৃতিক বলে, ওরু যে ভার্জিন না সেটা আপনার ভাতিজা জানে তো? কি? হতবিহ্বল হয়ে গেলেন প্রত্যয়ের ফুপি। এইটুকু মেয়ে ভার্জিন না, তাও আবার এসব গোপনীয় কথা সবার মাঝে বলে বসেছে তারই সৎ ভাই। কৃতিক চারদিকে একবার চোখ বোলালো, তারপর উঠে গিয়ে সবার উদ্দেশ্যে বলল, এনজয় ইউর কোয়ালিটি টাইম। সবাইকে বিদায় জানিয়ে উপরে যেতে যেতে সবার সামনে অরুকে ডেকে কৃতিক বলল, ওরু এক্ষুনি উপরে আয়, এক্ষুনি মানে এক্ষুনি। অরু রুমে পা রাখার সঙ্গে সঙ্গে ওকে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ছুঁড়ে মারল কৃতিক। শরীরের শক্তি ক্ষীণ, তার উপর এভাবে ছুঁড়ে মারাতে মারাত্মক ব্যথা পেল অরু। কৃতিকের সেদিকে খেয়াল নেই। গত কয়েকদিনের রাগ, হিংস্রতা সব একসাথে হয়ে মস্তিষ্কে জমা হয়েছে ওর। চোখ দুটোতে ভর করেছে রক্তিম তেজস্ক্রিয়তা, কপালের সব কটা রগ ফুলে আছে। অরু নিজেকে সামলে উঠে দাঁড়ালো। ও বুঝতে পারল না ওর দোষটা কোথায়, তাই ঝাঁজিয়ে উঠে বলল, সমস্যা কি আপনার? হ্যাঁ, যখন ইচ্ছা মারবেন, যখন ইচ্ছে অবহেলা করছেন, যখন ইচ্ছে কাছে টেনে নিচ্ছেন। কেন? কি করেছি আমি? কৃতিক জোর করে শক্ত হাতে অরুর ঠোঁটের লিপস্টিক ঘষে মুছতে মুছতে বলল, কতবার বলেছি আমি অন্য কারোর সামনে সাজবি না, কথা শুনিস নি। আমি মাত্র একটা মাস দূরে ছিলাম, এর মধ্যে অন্য নগর ছুটিয়ে ফেলেছিস। তারা এখন আমার বউয়ের জন্য আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তোকে আজ আমি কি করব নিজেও জানি না। অরু কৃতিককে দু হাতে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, কি করবেন আপনি? আমাকে মেরে ফেলবেন? মারুন, কার্টুন যা ইচ্ছে করুন। আপনার জন্য এমনিতেই হাত ভরা হয়ে আছি আমি, অথচ আপনাকে দেখুন কষ্ট দিয়েই যাচ্ছেন, তো দিয়েই যাচ্ছেন। কেন দিচ্ছেন তার কোনো উত্তর নেই। কি দোষ আমার বলুন? কেন এমন করছেন? কেন? আবারও কৃতিকের শক্ত বুকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল অরু। এবার আর নিজের ক্রোধটাকে সংবরণ করতে পারল না কৃতিক। ওর হাত দুটো নিজের মুঠোয় পুরে গলা ছেড়ে চিৎকার করে বলল, বিকজ আই লাভ ইউ ড্যাম ইট। কৃতিক এত জোরেই কথাটা বলেছে যে ওর গর্জন প্রতিধ্বনিত হচ্ছে মহলের প্রতিটি দেওয়ালে। সেই সাথে হলরুমে বসা সকলেই লাফিয়ে উঠেছে এহেন গর্জনে। অরুর নিজেও এই মুহূর্তে থরথরিয়ে কাঁপছে। কৃতিক নিজের দাঁতে দাঁত পিষে অরুর মুখের কাছে মুখ এনে বলল, ইচ্ছে তো করছে মেরে নরম তুলতুলে গালগুলো রক্তাক্ত করে দিতে, কিন্তু না খেয়ে খেয়ে নিজে এমন হাল করেছিস সেটা করতেও কলিজা লাগছে। এদিকে রাগটাকেও কমাতে পারছি না। ও গড! অরু কৃতিকের চোখে চোখ রেখে কাঁদছে। কৃতিকও অরুর চোখের দিকে তাকিয়ে আছে। সেভাবেই খানিকক্ষণ তাকিয়ে থেকে খানিকটা শান্ত স্বরে বলে, ওরু, আমার অ্যারোগেন্সে, আমার রাগ, আমার জিদ, আমার ডেসপারেটনেস তুই না সহ্য করলে আর কে সহ্য করবে বল? কার কাছে খোলা বই হব আমি? তুই কি চাস আমি সারা জীবন ডিপ্রেশন আর এনজাইটিতে ভুগি, মরি? অরু জবাব দেয় না, শুধু ঘুরে দাঁড়িয়ে নিজের পিঠে পড়ে থাকা লম্বা চুলগুলোকে একপাশে সরিয়ে দিয়ে চুপচাপ স্থির হয়ে থাকে। কৃতিকের রাগ সংযত করার জন্য অরু নিজেকে তার কাছে সমর্পণ করছে। ব্যাপারটা বোধগম্য হতেই এক টানে ওর জামার ফিতেটা খুলে শক্ত হাতে ওর বাহু চেপে ধরে অরুর তুলতুলে কোমল উন্মুক্ত পৃষ্ঠদেশে ঝড়ের গতিতে মুখ ডুবিয়ে দিল কৃতিক। সন্ধ্যা রাতের মিটিমিটি শুকতারা ঢাকা পড়েছে মেঘের আড়ালে। চাঁদেরও একই অবস্থা। পেঁজা তুলোর মতন নরম শুভ্র মেঘের আড়ালে বারবার লুকিয়ে পড়ছে সে। মেঘের এই লুকোচুরি খেলায় পুরো রাস্তা জুড়ে কোমল আলো ছায়া বিরাজ করছে। এক নজরে দেখলে মনে হবে কেউ অবিন্যস্ত হাতে শিউলি ফুল ছড়িয়ে রেখেছে পুরো রাস্তার আনাচে কানাচে। গলির মোড় থেকে সেই শিউলি ফুলের রাস্তা দ্রুত পায়ে মাড়িয়ে মাত্রই কৃতিক কুঞ্জে প্রবেশ করলো নীলিমা। ওর পরনে কালো পাড়ের খয়েরি তাঁতের শাড়ি। শাড়ি পরার খুব একটা অভ্যেস নেই নীলিমার, ওই জন্যই বারবার মনে হচ্ছে খুলে খুলে যাচ্ছে। একদিক থেকে চুল সামলাচ্ছে, তো একদিকে শাড়ি। আলগোছে কুচি সামলাতে সামলাতেই মহলে প্রবেশ করে নীলিমা। ঠিক সেই মুহূর্তেই আচমকা ক্যামেরার ফ্ল্যাশে ঝিল ধরে উঠল ওর দু চোখ। হঠাৎ আলোক রশ্মির তীক্ষ্ণতা সামলাতে না পেরে নীলিমা চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। ওদিকে নীলিমা দাঁড়িয়ে পড়তেই চোখের সামনে এসে কেউ একজন আফসোসের সুরে বলল, গেল গেল, রাগিনীর রাগে ক্যামেরাটা ঝুলছে গেল। এতক্ষণে নীলিমা বেশ সামলেছে নিজেকে। সামলাতে গিয়ে সামনের ব্যক্তির কথা কর্ণকুহরে পৌঁছাতেই
তড়াক করে চোখ খুলে নিল। চোখ খোলা মাত্রই সেদিনের সেই বাদরটাকে আবারও দেখতে পেয়ে দাঁত খিঁচিয়ে ও বলল, আজকেও আপনি সত্যি করে বলুন তো, এ বাড়িতে ঘুরঘুর করেন কেন? ধান্দাটা কি? সায়র নীলিমার কথায় পাত্তা না দিয়ে বলল, এঙ্গেজমেন্ট, খাওয়া দাওয়া সব শেষ। এখন কি সবার ফেলে রাখা ছোটা ছাটা খেতে এসেছো নাকি? লোকটার কথায় মেজাজ চড়াও হয়ে গেল নীলিমার। ও কটমটিয়ে বলল, দরকার পড়লে তাই খাবো, তবু আপনার মতো আমন চিকন আলি হব না। ফটোগ্রাফওয়ালার মতোই থাকুন। যান, ওদিকে ডেকোরেশনের ছবি তুলুন। নীলিমা কথার পাশে সায়র ভাব নিয়ে নিজের উপর থেকে নিজ অব্দি আঙুলের ইশারা করে গম্ভীর গলায় বলল, ইটস কল্ড মডেলিং ফিগার। এটা মেনটেন করতে আমাকে কত ব্যয় করতে হয় তা তুমি জানো? নীলিমা মুখ ঝামটি দিয়ে সায়রকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল। জানতেও চাইছি না, রাস্তা ছাড়ুন তো। সায়র তৎক্ষণাৎ বাদ সেদে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, আরে আরে, ওইদিকে কোথায় যাচ্ছ? সেটাও আপনাকে বলতে হবে? ওইদিকে যেও না, ওরও তার হাজবেন্ডের রাগ কমাচ্ছে। তুমি গেলে ডিস্টার্ব হবে। সায়রের কথায় সিঁড়ির মাঝে আটকে গেল নীলিমার পা দুটো। ও সেখান থেকেই ঘাড় ঘুরিয়ে বিরক্তির নজরে সায়রের দিকে চেয়ে মনে মনে বলে, লোকটা শুধু বাদর নয়, পাগলও বটে। নইলে নিখিল ভাইয়ের শোকে যে অরু সে কবে থেকে ডিপ্রেশনে ভুগে আছে, বলে কিনা সে নাকি স্বামীর রাগ ভাঙাচ্ছে। এখানে নিখিল ভাই নেই, সেখানে স্বামীটাকে আকাশ থেকে বের হবে? আশ্চর্য। নীলিমা সেই তখন থেকে এক ধ্যানে তাকিয়ে আছে। তার টের পেয়ে সায়র চিবুকে আঙুল বোলাতে বোলাতে মিটিমিটি হেসে বলে, ক্রাশ খেলে নাকি? তারপর নিজেই নিজেকে বাহবা দেওয়ার মতো করে বলল, অবশ্য সবাই খায়, তুমি নতুন কিছু নও। যাও, তোমার ক্রাশ আর রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। নীলিমা ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে আবারও সিঁড়ি ভেঙে উপরে যেতে পিছন ঘুরে বলল, আপনি একটা পাগলু, সেই সাথে হাদরামো। সায়র পিছন দিক থেকে সামান্য মাথা চুলকে বিড়বিড়িয়ে বলল। নো ম্যাটার, সবাই বলে। দোতলায় গিয়ে করিডোরে দাঁড়িয়েই অরুর নাম ধরে ডাকতে শুরু করলো নীলিমা। আরো, আরো। নীলিমার আওয়াজ কানে পৌঁছাতেই কৃতিককে জোর জবরদস্তি করে নিজের থেকে ছাড়িয়ে কোনো মতে গায়ের ওড়নাটা ঠিকঠাক করে তড়িঘড়ি পায়ে রুম থেকে বেরিয়ে এলো অরু। অরুকে দেখা মাত্রই নীলিমা ওর কাছে এগিয়ে এসে অবাক হয়ে শুধালো, এই, তোর ঘর নয়টা? তাহলে এই ঘর থেকে কি করছিস? অরু শুষ্ক ঢোক গিলে নীলিমার দিকে চোরা চাহনি নিক্ষেপ করলো। খানিকটা ভেবে চিনতে দোনা মোনা করে বলল, না মানে ধুলো ময়লা পড়েছিল, আজ আবার অতিথি এলো না, ওই জন্যই তো পরিষ্কার করতে এলাম মাত্র। তাই বল, আমি আরো ভাবলাম আজকের দিনও রুমে আটকে কেঁদে ভাসাচ্ছিস বুঝি। নীলিমার কথায় অরু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হাত কচলাতে কচলাতে কিছুটা মেকি হাসল। ঠিক তখনই নীলিমা মুখ কালো করে পুনরায় বলল, আংটি বদল, সকল রিচুয়েশন শেষ হয়ে গেল, অথচ তোরা কেউ একটু আমার জন্য অপেক্ষা করলি না। আমি কি কেউ না? অরু নিজেও এবার একটু লজ্জিত হলো। ওই বা কি করতো? কৃতিক আর মা দুজন মিলে ওকে নিয়ে যা শুরু করেছে, দুজনার চোখ রাঙানি খেতে খেতে এই জীবন অতিষ্ঠ অরুর। তবুও নীলিমাকে ধাতস্থ করে অসহায় কণ্ঠে অরু বলে, আসলে প্রত্যয় ভাইয়ার কাজিন অমিত ভাই পা ভেঙে হসপিটালে ভর্তি, ওই জন্য প্রত্যয় ভাইয়ার বাবা অনুরোধ করেছেন সকল নিয়ম কানুন যাতে তাড়াতাড়ি আর ঘরোয়া আয়োজনে শেষ হয়, যাতে তারা একবার হসপিটালে গিয়ে অমিত ভাইকেও দেখে যেতে পারে। নীলিমা একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কোন অমিত ভাই? তোদের বাংলা একাডেমির অমিত ভাই না তো? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, উনি। অরুর কথায় আপনা আপনি হাত চলে গেল নীলিমার হতবাক মুখের উপর। ও আড়ষ্ট গলায় বলল, হাই আল্লাহ, অমিত ভাইয়ের সাথে এটা হওয়ার ছিল? আজকে অমিতকে নিয়ে বাড়িতে ঝামেলা হয়েছে। কৃতিক হিংস্র হায়নার মতোই ক্ষেপে উঠেছিল অরুর উপর। সময় মতো আপোষে না এলে আজকে না জানি রেগে মেগে আরও কি কি করে ফেলতো এই উন্মাদ লোকটা। পুরো ব্যাপারটা আরও একবার স্মরণ করে একটা ভয়ার্ত ঢোক গেলে অমিতের টপিকটা তৎক্ষণাৎ পাল্টে ফেলল অরু। নীলিমার দিকে তাকিয়ে সহসা হেসে বলল, চল নিচে গিয়ে ডিনার করবি, আমিও খাইনি, একসাথে খাবো। নীলিমা অরুর কথায় গুরুতর নাকচ করে বলল, যাব না, নিচে একটা বাদর দাঁড়িয়ে আছে।
অরু ভুরুকুসকে বলল, সারা ঘরে লাইট জ্বলছে, এর মাঝে বাদর কোথায় পেলি তুই? হুম হুম। নীলিমা আঙুলের ইশারা করে ডিভানে বসে বসে রসগোল্লা চিবুতে থাকা সায়রকে দেখিয়ে বলল, ওই যে দেখ, বসে বসে রসগোল্লা খাচ্ছি, ওইটা বাদর। শুধু বাদর নয়, পাশাপাশি হনুমানও, দুই জাতির মিশ্রণ। নীলিমা সায়রের নাম মুখে নিতে না নিতেই সায়র রসগোল্লা সমেত অকস্মাৎ বিষম খেল। এলিশা ওর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে ওর পিঠ চাপড়াতে চাপড়াতে বলল, একটু আস্তে খাবি তো। সায়র এক ঢোক পানি পান করে এলিশার দিকে ছলছলে নয়নে তাকিয়ে বলল, হঠাৎ করে কে এত মনে করছে আমায় বলতো? এলিশা স্ন্যাক্স চিবুতে চিবুতে ফোনের দিকে নজর দিয়ে রুষ্ট গলায় বলল, তোর ক্লায়েন্টরা ছাড়া আর কে? নীলিমার মুখ থেকে সায়রকে নিয়ে এরূপ সম্বোধন শুনে তৎক্ষণাৎ দাঁত দিয়ে জিভ কাটল অরু। অতঃপর নীলিমাকে একটু সাইডে নিয়ে গিয়ে হিস হিসিয়ে বলল, কাকে কি বলছিস ভাই? আমেরিকাতে উনি সেলিব্রিটি, ওনার বড় বড় ছবি পোস্টার পুরো শহরে বিলবোর্ড জুড়ে থাকে, তুই জানিস? নীলিমা ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে অরুর কথায় পুরোদস্তুর অনাগ্রহ প্রকাশ করে বলল, সে যাই হোক, কিন্তু এই সেলিব্রিটি বাদর তোদের বাড়িতে কি করে? আরে উনি, ওনার নাম মানে কৃত্তিক ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। কৃত্তিক ভাইয়ের সাথে বাংলাদেশে বেড়াতে এসেছেন, উনি আসলে ইন্ডিয়ান। অরুর কথা শুনে নীলিমা চোখ মুখ কুঁচকে জোরালো কণ্ঠে বলল, কি? তোর সেই পাষণ্ড ভাইটা দেশে এসেছে? তুই ঠিক বলছিস সরু, ওই শালা এক নম্বরের বচাত। কিন্তু তোর বন্ধু এখন বাথরুমও করে কেন? বিদেশে বসে এসে হনুমানের সাথে মিশে মিশে তোর ভাইটা গলে গেছে। নীলিমা ভাষণের মতো করে গলা উঁচিয়ে কৃতিকের 14 গোষ্ঠী উদ্ধার করার আগেই নিজের সর্বশক্তি দিয়ে ওর মুখ চেপে ধরল অরু। তারপর ওকে টেনে হিঁচড়ে নিচে গিয়ে যেতে যেতে চিবিয়ে চিবিয়ে বলল, নীলিমার বাচ্চা রে, থাম এবার। এমনিতে সন্ধ্যা থেকে আমার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, এখন আবার তুই তুফান বয়ে আনিস না। প্রত্যয় আর অনুর বিয়েটা পারিবারিকভাবেই বেশ ঘটা করে আয়োজন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে পরিবারের থেকেও এক ধাপ এগিয়ে কৃতিকের বন্ধু মহল। এই বিয়ে নিয়ে তাদের উচ্ছ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই। যেহেতু অরু কৃতিকের বিয়েটা অনাকাঙ্ক্ষিত আর বিরলভাবে হয়েছে, সেহেতু অনু প্রত্যয়ের বিয়েতে প্রি ওয়েডিং পার্টি থেকে শুরু করে মেহেন্দি, রং খেলা, হলুদ সব রকম আনুষ্ঠানিকতা করে তবেই বিয়ের স্বাদ পুরোপুরি আস্বাদন করবে ওরা। বিয়ের মাত্র 1 সপ্তাহ বাকি, আর সামনে এত এত আয়োজন। সেই কথা মাথায় রেখেই ওরা সকলে রেডি শেডি হয়ে বেরিয়েছে শপিং করার উদ্দেশ্যে। ওদের এক একজনের ভাবসাব দেখে মনে হচ্ছে পুরো শপিং মলটাই আজ ওরা তুলে নিয়ে ফিরবে কৃতিকপুঞ্জে। পড়ন্ত বিকেল, রৌদ্রতাপ কমে এসেছে কিছুটা, চারিদিকে নাতিশীতোষ্ণ গুমোট হাওয়া বইছে। এর মাঝেই বাড়ির পুরাতন সদস্য ব্ল্যাক কেডিলাকের সামনে হাজির হয়েছে এলিশা, অর্ণব, সায়র, ক্যাথলিন, অনু আর মোখলেস চাচা। প্রত্যয় ওদের বাড়ি থেকে সরাসরি শপিং মলে আসবে। একটু পর অরুও হাজির হয় ওদের মাঝে। অরুকে গাড়ির নিকট এগিয়ে আসতে দেখে সায়র চোখ ছোট ছোট বানিয়ে ভুরু কুঞ্চিত করে বলল, আরে হিটলারের বউ, তুমি এখানে কেন? আমাদের কি যাত্রা পথে মাঝে রাস্তায় উড়িয়ে দেওয়ার শখ হয়েছে তোমার? তুমি চাচ্ছ শপিং মলে না গিয়ে আমরা সরাসরি ওপরে চলে যাই, তাই তো? সায়রের ধমক খেয়ে ঠোঁট উল্টে অনুর দিকে অসহায় দৃষ্টিপাত করে অরু বলে, আপা দেখ না। অনু উদ্বিগ্ন হয়ে শুধালো, হ্যাঁ রে অরু, কৃতিক ভাই কি যাবেন আমাদের সাথে? অরু বিরক্ত হয়ে রুষ্ট আওয়াজে বলল, আশ্চর্য, তোরা সবাই এমন ভাব করছিস যেন আমি স্বয়ং জায়ান্ট কৃত্তিক। উনি কি করবেন না করবেন আমি কিভাবে বলবো? তাছাড়া উনি কি আমার সাথে সব কথা শেয়ার করে? তোদের কি মনে হয়? অনু বলতে চাইল, তাহলে জায়ান্ট কৃতিকের মতো এমন অসাধু পুরুষের জন্য এত পাগল হওয়ারই বা কি ছিল? কিন্তু ও সেসব বলল না, বরং অরুর কথায় ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। ওদিকে এলিশা সকলকে ডেকে বলল, হয়েছে, আর গবেষণা করতে হবে না, ওই যে যে কে আসছে। এলিশার কথা শুনে ঘুরে গেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো সকলে। দেখলো আঙুলের ডগায় বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে এদিকে এগিয়ে আসছে কৃতিক। পরনের অফ হোয়াইট ফুল স্লিভ টি শার্ট আর সাথে ম্যাচিং ওভারসাইজ অফ হোয়াইট প্যান্টে তাকে আজ আদতে কাল্পনিক গ্রিক গডের মতোই সুদর্শন লাগছে। ঘাড় সুই সুই চুলগুলোকে সেট করার জন্য
মাথায় লাগিয়ে রেখেছে বাকেট হ্যাট। পরনের সবকিছু ধবধবে সাদা হলেও মুখটা কালো আর গম্ভীর হয়ে আছে কৃতিকের। গভর্নিং বডির সদস্য হিসেবে জেকে গ্রুপে জয়েন করার ইচ্ছে ছিল আজকেই। সে হিসেবে গভর্নিং বডির অন্য সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের নতুন বসের জয়েনিং মিটিংয়ে। কত কত ইম্পর্টেন্ট ক্লায়েন্টদের ইনভাইট করা হয়েছিল, অথচ এই বদের হাড্ডি বন্ধুগুলোর জন্য অফিসিয়াল সব প্ল্যান ক্যান্সেল। কাজকর্ম ঠিকই তুলে এখন এদের সাথে না চাইতেও শপিংয়ে বেরোতে হচ্ছে কৃতিককে। কৃতিক যতক্ষণে গাড়ির কাছে এসেছে ততক্ষণে সিট ভাগাভাগি নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে ওরা। অরু আর অনু দুবোন শুকনো মুখে দাঁড়িয়ে বড়দের ঝগড়া দেখছে। এলিশা অর্ণব পুরো দস্তুর যুদ্ধ লাগিয়েছে সিট নিয়ে। দেখলে কে বলবে এরা কাপল, একজন যে আরেকজনের প্রাণ ভোমরা। ওদের ঝগড়াঝাটির মাঝখানে সায়র একটুখানি মাথা চুলকে বলল, মুখলেস চাচাকে না নিলেই তো হয়। এলিশা তৎক্ষণাৎ খ্যাপাটে কণ্ঠে বলল, খবরদার, মোকলেস চাচাকে আমার ভালো লেগেছে, ওনাকে আমি শপিং করিয়ে দেবো। অর্ণব দাঁত খিচে বলল, এটাই তো, যদি চাচাকে ভালো লাগে তাহলে আমি কে? হ্যাঁ, অতঃপর মোকলেস চাচার দিকে তাকিয়ে অর্ণব কটমটিয়ে বলে, এই চাচা আপনি জানতো আপনাকে নেওয়া হবে না, ভাগুন। মোকলেস চাচা অপ্রস্তুত হেসে বলল, মানে আমাকে ডিকিতে তুলে দিলেও হবে, কোনো সমস্যা নেই বাবা। তবুও আপনার শপিংয়ে যেতে হবে, তাই তো? সায়রের কথার পাশে কৃতিক এগিয়ে এসে রাশভারী আওয়াজে শুধালো। কি হয়েছে? সায়র পিছনে ঘুরে কৃতিককে দেখতে পেয়ে বিরক্ত হয়ে বলল, জায়গা সংকট, তোর বউকে নিতে পারছি না, সরি। সায়রের কথায় কৃতিক আড় চোখে অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে ভীত হরিণীর মতো ডাগর চোখে কৃতিকের দিকেই তাকিয়ে ক্রমাগত আঙুলে ওড়না পেঁচাচ্ছে। কাল অমন কাছাকাছি আসা, আবেশিত আলিঙ্গনের মাঝেই দুজনার একবারও কথা হয়ে ওঠেনি। তখন আবার নীলিমার ডাকে কৃতিককে ধাক্কা মেরে চলে গিয়েছিল অরু। সেই মুহূর্ত থেকেই কৃতিক দ্বিগুণ ক্ষেপে আছে অরুর উপর। রিজেকশন ওর একদম পছন্দ নয়। কুক্ষণেও এই মেয়েকে একা পেলে যে কি করবে সেটাও নিজেও জানে না। কৃতিক সেই তখন থেকে খ্যাপাটে বাঘের মতো দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। বিষয়টা নজরে আসতেই আড়ালে শুষ্ক ঢোক গিলল অরু। সায়র কৃতিকের সামনে হাত নাড়িয়ে বলল, এক্সকিউজ মি, কথাই এদিকে হচ্ছে, ওইদিকে না। কৃতিক গমগমে আওয়াজে বলল, ওরুকে রেখে তোরা চলে যা, আর অনু একটু পরে আসো। আমি প্রত্যয়কে বলে দিচ্ছি, ও অনুকে পিক করে নেবে। কৃতিকের কথায় অরু আচমকা চেঁচিয়ে উঠল। কয়েক কদম পিছিয়ে গিয়ে ভয়ার্থ গলায় বলল, না আপা, আমি ওনার সাথে যাব না, আমার ভয় করছে। সায়র ক্যাথলিনের দিকে তাকিয়ে বলল, ক্যাথ, তাহলে তুমি যাও জিকের সাথে। সায়রের কথা শুনে তৎক্ষণাৎ এলিশার পিছনে লুকিয়ে পড়ল ক্যাথলিন। সেবার চুল কাটার ঘটনার পর থেকেই কৃতিককে ভূতের মতো ভয় পায় ক্যাথলিন। সেই ভয়ঙ্কর রূপ দেখার পর কৃতিকের সাথে কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকে পর্যন্ত চোখ তুলে তাকানোর সাহস পায় না মেয়েটা। আর ওকে কিনা বলা হচ্ছে সেই যমরাজের সাথে বাইকে বসতে। অসম্ভব। কৃতিকের চেঁচামেচি, অতিরিক্ত কথা মোটেই পছন্দ নয়। এখন এই মুহূর্তে ওদের সবার বাক বিতণ্ডায় মেজাজ চড়ে উঠল ওর। নিজের বিগড়ানো মেজাজটাকে সংবরণ করতে না পেরে সহসা ধমকে উঠল কৃতিক। কি বলেছি কানে যায়নি? অরু, বাইকে বস রাইট নাও। এবার আর ওরা অপেক্ষা করে না, বরং কৃতিকের কথা মতো অরু আর অনুকে রেখেই তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে যায় কৃতিক কুঞ্জের গেট দিয়ে। অনু ও প্রত্যয়ের জন্য অপেক্ষা করবে বলে অরুকে রেখে বাড়ির ভেতরে চলে গেল। পাশে শুধু অসহায়ের মতো পড়ে রইল একলা অরু। ওর ভীত সন্ত্রস্ত চাহনি দেখে মনে হচ্ছে কেউ বাঘের খাঁচায় হরিণ শাবক আমানত রেখে গিয়েছে, আর সেই জীবনপণ অসহায় হরিণী শাবকখানাও নিজেই। কি ব্যাপার, দাঁড়িয়েছিস কেন? কৃতিকের ভরাট আওয়াজে কম্পিত হয়ে ওঠে অরুর এইটুকুনি তনু শরীর। ও মাথা উঁচিয়ে মিনমিনিয়ে বলে, আপনাকে ভয় করছে? আমি কি বাঘ না ভাল্লুক? নাকি কাছে এলে তোকে খেয়ে ফেলবো, কোনটা? কৃতিকের কথায় অরু নিশ্চুপ, নির্বিকার ওর ভঙ্গিমা। ওর এহেন নীরবতা দেখে কৃতিক শান্তস্বরে বলল, আমি কিছু বলেছি অরু? তুই আসবি নাকি আমি আসবো, কোনটা? অরু তৎক্ষণাৎ বাদ সেধে দ্রুত পায়ে কৃতিকের নিকট এগিয়ে যেতে যেতে বলল, না থাক।
অরু কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ওর নরম তুলতুলে মোলায়েম হাতটা খপ করে নিজের শক্ত হাতে চেপে ধরল কৃতিক। ওর হাতের বাঁধন এতটাই শক্ত ছিল যে চোখ মুখ খিচিয়ে মৃদু আর্তনাদ করে উঠল অরু।